আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা। লর্ড ক্লাইভ 1725 থেকে 1774। রবার্ট ক্লাইভ ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। তাহলে কে ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন? রবার্ট ক্লাইভ। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি ছিলেন। অর্থাৎ রবার্ট ক্লাইভ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি ছিলেন। 1757 সালে পলাশীর যুদ্ধে তার নেতৃত্বেই ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করেন। অর্থাৎ 1757 সালের যে পলাশীর যুদ্ধ ঘটেছিল, সেই যুদ্ধে লর্ড ক্লাইভের নেতৃত্বেই ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করেন। ক্লাইভকে পলাশীর প্রথম ব্যারেন উপাধি দেওয়া হয়েছিল। ক্লাইভকে ব্যারেন এক ধরনের সম্মানসূচক উপাধি। প্রকৃতপক্ষে ব্রিটেনে এই উপাধির প্রথম প্রচলন হয়। সেখানে ব্যারন বলতে বোঝাতো রাজার কাছ থেকে যিনি সরাসরি কোনো জমির মালিকানা পান। অর্থাৎ রাজার কাছ থেকে সরাসরি কোনো জমির মালিকানা যে পাবে তাকেই বলা হতো ব্যারন। তবে ব্রিটেনের সব অভিজাত লোকই ব্যারন ছিলেন না। ইউরোপের রেনেসাঁ পূর্ববর্তী সময়কালে ব্যারন উপাধিটি অত্যন্ত গুরুত্ব বহন করত। সাধারণভাবে ব্যারনদের সামাজিক মর্যাদা সব ব্যারনের ক্ষেত্রে এক নয়। কারো কারো ক্ষেত্রে এটি একটি বড় উপাধি, আবার কারো কারো ক্ষেত্রে খুবই নগণ্য। ইংল্যান্ড ছাড়াও জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং পর্তুগাল এই ব্যারন উপাধির প্রচলন ছিল এবং এখনো সামান্য পরিমাণে এগুলো রয়ে গেছে। লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন নামে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেছিলেন। আমরা জানি 1757 সালের পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা ভিত্তি হিসেবে কাজ করেছে। তবে পলাশীর বিজয়ে কোম্পানির সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়নি। বাংলা তথা ভারত উপমহাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কোম্পানিকে আরও কিছু ধাপ অতিক্রম করতে হয়েছে, যেমন বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, দ্বৈত শাসন ইত্যাদি। দ্বৈত শাসন আসলে কি? 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদপ্রাপ্ত হলেন। তাহলে লর্ড ক্লাইভ 1765 সালে বাংলার নবাব থেকে দেওয়ানি সনদপ্রাপ্ত হলে যে শাসন ব্যবস্থার বা যে শাসন প্রণালীর উদ্ভব হয়, ইতিহাসে তাই দ্বৈত শাসন নামে পরিচিত। আমরা জানি মীর জাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। তাহলে কার মৃত্যুর পর? মীর জাফরের মৃত্যুর পর। মীর জাফর কে ছিলেন? মীর জাফরের মৃত্যুর পর। মীর জাফর ছিলেন বাংলার নবাব। এই মীর জাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এ সময় কিছু শর্ত সাপেক্ষে মীর জাফরের পুত্র নাজিমউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসানো হয়। কিছু শর্ত সাপেক্ষে যখন তিনি এই দেওয়ানি লাভ করার পরে কিছু শর্ত সাপেক্ষে মীর জাফরের পুত্র নাজিমউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসানো হয়।
শর্ত মোতাবেক নাজিমুদ্দৌলা তার পিতা মির্জাপুরের ন্যায় ইংরেজদের বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার সুযোগ দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্য সুবিধা বাতিল করবেন। এই ব্যবস্থার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থনৈতিক ক্ষমতার অধিকারী হয়ে ওঠে এবং বাংলার নবাব সামান্য বৃত্তিভোগী কর্মচারীতে পরিণত হয় এবং এই দ্বৈত শাসন আমরা জানি 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক বাতিল হয়ে যায়। ক্লাইভ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং এ সূত্রে তিনি লর্ড ক্লাইভ হিসেবেই অধিক পরিচিত। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন এবং এই সূত্রেই তিনি লর্ড ক্লাইভ হিসেবে অধিক পরিচিত। মাত্র 18 বছর বয়সে লর্ড ক্লাইভ মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কেরানি হিসেবে যোগ দেন। সেন্ট জর্জ ফোর্টে, মাদ্রাজে অবস্থিত সেন্ট জর্জ ফোর্ট। মাত্র 18 বছর বয়সে লর্ড ক্লাইভ মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কেরানি হিসেবে যোগদান করেন। পরে চাকরি ছেড়ে লর্ড ক্লাইভ কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে জয়েন করেন। কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে জয়েন করেন লর্ড ক্লাইভ। পরবর্তী সময়ে সেনা কর্মকর্তা হিসেবে দাক্ষিণাত্যে সামরিক অভিযানে ক্লাইভ অসামান্য কৃতিত্ব দেখান। তাহলে লর্ড ক্লাইভ সেনা কর্মকর্তা হিসেবে তিনি দাক্ষিণাত্যে সামরিক অভিযানে অসামান্য কৃতিত্ব দেখান। সেনা কর্মকর্তা হিসেবে দাক্ষিণাত্যে সামরিক অভিযানের পর লর্ড ক্লাইভের পেশাগত জীবনে উন্নতি শুরু হয়। তাহলে সেনা কর্মকর্তা হিসেবে দাক্ষিণাত্যে সামরিক অভিযানের পর লর্ড ক্লাইভের পেশাগত জীবনে উন্নতি শুরু হতে থাকে। পলাশীর যুদ্ধে জয়ের নায়ক হিসেবে ইংরেজ কোম্পানির কাছে লর্ড ক্লাইভের গুরুত্ব প্রভাব বৃদ্ধি পায়। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফরকে বাংলার মসনদে বসানো হয়, তবে তিনি ছিলেন উপাধি সর্বস্ব নবাব। এ সময় বাংলার শাসন ক্ষমতা কার্যত ক্লাইভের হাতে ছিল। 1760 খ্রিস্টাব্দে ক্লাইভ কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যায়। তাহলে 1760 খ্রিস্টাব্দে ক্লাইভ কি করেন? কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে তিনি ইংল্যান্ডে চলে যায়। তবে বঙ্গভারতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ পর্বে 1765 খ্রিস্টাব্দে তাকে দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত করা হয়। তাহলে ক্লাইভ 1760 খ্রিস্টাব্দে কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যায়, কিন্তু বঙ্গভারতের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পর্বে 1765 খ্রিস্টাব্দে তাকে দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত করা হয়। এ পর্যায়ে তিনি ভারতে ব্রিটিশ শাসন পুনর্গঠন করেন। লর্ড ক্লাইভ ঔপনিবেশিক ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের একজন। ঔপনিবেশিক ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ব্যক্তিদের একজন ছিলেন লর্ড ক্লাইভ। ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় সাফল্যের পাশাপাশি তার বিরুদ্ধে শঠতা, কৃষক সহ প্রজাদের উপর নিষ্ঠুরতা ও ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার অভিযোগ ছিল। পরে লন্ডনের পার্লামেন্টে তিনি বিচারের সম্মুখীন হয়েছিলেন। লন্ডনের পার্লামেন্টে তিনি বিচারের মুখোমুখি হয়েছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ক্লাইভ 1774 খ্রিস্টাব্দের 22 নভেম্বর লন্ডনে আত্মহত্যা করেন। তখন তার বয়স মাত্র 49। তাহলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে 1774 খ্রিস্টাব্দের 22 নভেম্বর লন্ডনে আত্মহত্যা তিনি করেন।
লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন কে? রবার্ট ক্লাইভ। ইংরেজ শাসন প্রতিষ্ঠায় ভারত উপমহাদেশে মূল ভূমিকা পালন করেন রবার্ট ক্লাইভ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি নাম লেখো, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতির নাম যদি আমরা জানতে যাই তাহলে সেটা রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি ছিলেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা 1725 থেকে 1774 শিরোনাম অধ্যায় থেকে আমরা জানলাম রবার্ট ক্লাইভ কে ছিলেন। রবার্ট ক্লাইভ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সেনাপতি ছিলেন। পলাশী যুদ্ধে ইংরেজরা কার নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করেন? পলাশীর যুদ্ধে ইংরেজরা কার নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করেন? পলাশী যুদ্ধে ইংরেজরা রবার্ট ক্লাইভের নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম অধ্যায় থেকে আমরা জানলাম কাকে পলাশীর প্রথম ব্যারন উপাধি দেওয়া হয়েছিল। পলাশীর প্রথম ব্যারন উপাধি কাকে দেওয়া হয়েছিল? লর্ড ক্লাইভকে। কে বাংলায় দ্বৈত শাসন নামে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেছিলেন? কে বাংলায় দ্বৈত শাসন নামে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেছিলেন? রবার্ট ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন নামে এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম অধ্যায় থেকে আমরা জানলাম লর্ড ক্লাইভ কি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন? জি হ্যাঁ, লর্ড ক্লাইভ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। কোন সূত্রে ক্লাইভ লর্ড হিসেবে নিজেকে অধিক পরিচিতি দান করেন, বা কোন সূত্রে ক্লাইভ লর্ড ক্লাইভ হিসেবেই অধিক পরিচিতি লাভ করেন? তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন, লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ, এবং এ সূত্রেই তিনি লর্ড ক্লাইভ হিসেবে অধিক পরিচিতি লাভ করেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার পরে এই লর্ড উপাধিটা বেশি ধারণ করেন এবং এই উপাধিতেই তিনি অধিক পরিচিতি লাভ করেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম কোন চাকরি ছেড়ে ক্লাইভ কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে ঢোকেন? কোন চাকরি ছেড়ে ক্লাইভ কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে ঢোকেন? মাত্র 18 বছর বয়সে ক্লাইভ মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কেরানি হিসেবে যোগ দেন। পরে চাকরি ছেড়ে তিনি কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে ঢোকেন। অর্থাৎ তিনি নিম্ন বেতনভুক্ত যে কেরানি চাকরি করতেন মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা তিনি ছেড়ে দেন এবং এটা ছেড়ে দিয়ে তিনি কোম্পানির সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে ঢোকেন। কোথায় এবং কত বছর বয়সে ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কেরানি হিসেবে যোগ দেন? কোথায় এবং কত বছর বয়সে ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কেরানি হিসেবে যোগ দেন? মাদ্রাজে 18 বছর বয়সে ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন নিম্ন বেতনভুক্ত কেরানি হিসেবে যোগ দেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম সেনা কর্মকর্তা হিসেবে ক্লাইভ কোথায় অসামান্য কৃতিত্ব দেখান? সেনা কর্মকর্তা হিসেবে ক্লাইভ দাক্ষিণাত্যের সামরিক অভিযানে অসামান্য কৃতিত্ব দেখান। লর্ড ক্লাইভের পেশাগত জীবনে উন্নতি শুরু হয় কবে থেকে? দাক্ষিণাত্যের সামরিক অভিযানে ক্লাইভ অসামান্য কৃতিত্ব দেখানোর ফলে পেশাগত জীবনে উন্নতি শুরু হয় তার। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম কোন যুদ্ধের জয়ের নায়ক হিসেবে লর্ড ক্লাইভের গুরুত্ব প্রভাব বৃদ্ধি পায় ইংরেজ কোম্পানির কাছে? অর্থাৎ কোন যুদ্ধের জয়ের নায়ক হিসেবে লর্ড ক্লাইভের গুরুত্ব প্রভাব বৃদ্ধি পায় ইংরেজ কোম্পানির কাছে? পলাশী যুদ্ধ জয়ের নায়ক হিসেবে লর্ড ক্লাইভের গুরুত্ব ও প্রভাব ইংরেজ কোম্পানির কাছে বৃদ্ধি পায়। সিরাজউদ্দৌলার পতনের পর কাকে বাংলার মসনদে বসানো হয়? সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফরকে বাংলার মসনদে বসানো হয়। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম কখন বাংলার শাসন ক্ষমতা কার্যত ক্লাইভের হাতে ছিল? কখন বাংলার শাসন ক্ষমতা কার্যত ক্লাইভের হাতে ছিল? নবাব সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফরকে বাংলার মসনদে বসানো হয়, তবে তিনি ছিলেন উপাধি সর্বস্ব নবাব। এ সময় বাংলার শাসন ক্ষমতা কার্যত রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভের হাতে ছিল। কে উপাধি সর্বস্ব নবাব ছিলেন? মীর জাফর উপাধি সর্বস্ব নবাব ছিলেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে জানলাম কত খ্রিস্টাব্দে ক্লাইভ কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যায়?
1760 খ্রিস্টাব্দে ক্লাইভ কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যায়। কত খ্রিস্টাব্দে ক্লাইভ দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত হন? 1765 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত হন। ভারতে ব্রিটিশ শাসন পুনর্গঠন করেন কে? 1760 খ্রিস্টাব্দে ক্লাইভ কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ডে ফিরে যান। তবে বঙ্গভারতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ পর্বে 1765 খ্রিস্টাব্দে তাকে দ্বিতীয়বারের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত করা হয়। এ পর্যায়ে তিনি ভারতে ব্রিটিশ শাসন পুনর্গঠন করেন। অর্থাৎ তিনি যখন রাজনীতি থেকে অবসর নিয়ে, কোম্পানির চাকরি থেকে অবসর নিয়ে তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান, তিনি যাওয়ার পরে কি করেন, এক পর্যায়ে তাকে ফেরত আনা হয়। বঙ্গভারতের রাজনৈতিক এক গুরুত্বপূর্ণ পর্বে 1765 খ্রিস্টাব্দে তাকে পুনর্বার ফেরত আনা হয় এবং তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর নিযুক্ত করা হয়। তিনি ফেরত আসার পরে কি করলেন, ব্রিটিশ ভারতের শাসন পুনর্গঠন করার জন্য তিনি মনোযোগ দিলেন। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম লর্ড ক্লাইভের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল। ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার সাফল্যের পাশাপাশি তার বিরুদ্ধে সততা, কৃষক সহ প্রজাদের উপর নিষ্ঠুরতা ও ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ার অভিযোগ ছিল। ঔপনিবেশিক ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি কে ছিলেন? ঔপনিবেশিক ভারতে নিযুক্ত ব্রিটিশ শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি কে ছিলেন? তিনি ছিলেন লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ ও দ্বৈত শাসন ব্যবস্থা শিরোনাম থেকে আমরা জানলাম লর্ড ক্লাইভ কত সালে আত্মহত্যা করেন, তখন তার বয়স কত ছিল? মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ক্লাইভ 1774 খ্রিস্টাব্দের 22শে নভেম্বর লন্ডনে আত্মহত্যা করেন, তখন তার বয়স 49। তিনি 1774 খ্রিস্টাব্দের 22শে নভেম্বর লন্ডনে আত্মহত্যা করেন মানসিক বিপর্যস্ত অবস্থা, তখন তার বয়স ছিল 49। লর্ড ক্লাইভ কোথায় বিচারের সম্মুখীন হয়েছিলেন? লর্ড ক্লাইভ লন্ডনের পার্লামেন্টে বিচারের সম্মুখীন হয়েছিলেন। তিনি লন্ডনের পার্লামেন্টে বিচারের সম্মুখীন। দ্বৈত শাসন প্রবর্তনের প্রেক্ষাপট। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা পরিষদ রবার্ট ক্লাইভকে দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত করে এদেশে পাঠায়। তাহলে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা পর্ষদ যে আছে, এই পরিচালনা পর্ষদই রবার্ট ক্লাইভকে দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত করে এদেশে পাঠায়। এবার তিনি কোম্পানির মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখার দিকে দৃষ্টি দেন। কোম্পানির মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখার দিকে তিনি দৃষ্টি দেন। ক্লাইভ বুঝতে পেরেছিলেন কোম্পানিকে অযোধ্যা ও দিল্লির উপর সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে হবে। ক্লাইভ বুঝতে পেরেছিলেন কোম্পানিকে অযোধ্যা ও দিল্লির উপর সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে হবে। কিন্তু কোম্পানির তখনকার যে পরিস্থিতি, তাতে ক্লাইভ ভৌগোলিক সাম্রাজ্যবাদের পক্ষপাতী ছিলেন না। তাই তিনি আপাতত শুধু বাংলা, বিহার ও উড়িষ্যায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি করেন। তাহলে তিনি ভৌগোলিক সাম্রাজ্যবাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন, কিন্তু যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কারণে ভৌগোলিক সাম্রাজ্যবাদী পক্ষপাতী তিনি ছিলেন না। তাই তিনি কি করলেন, বাংলা, বিহার ও উড়িষ্যায় কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি করেন। সন্ধির শর্তানুযায়ী নবাব সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। সন্ধির শর্ত অনুসারে নবাব সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। বিনিময়ে নবাব কোম্পানিকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ জেলা দুটো ছেড়ে দেন। বিনিময়ে নবাব কোম্পানিকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা দেন এবং কারা ও এলাহাবাদ জেলা দুটি ছেড়ে দেন। এ চুক্তির শর্তানুযায়ী
কোম্পানিকে রাজস্ব আদায় করার ক্ষমতা দেওয়া হয়। তাহলে কি হলো? নবাব সুজাউদ্দৌলার সাথে চুক্তি করা হলো। নবাব সুজাউদ্দৌলার সাথে চুক্তি করে যে শর্ত আসলো, সেই শর্তে কি পাইলাম আমরা? সেই শর্তে নবাব যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানিকে 50 লক্ষ টাকা দিল এবং কারা ও এলাহাবাদ নামক দুটি জেলা ছেড়ে দিলেন। এবং এই চুক্তির শর্ত অনুসারে কোম্পানিকে রাজস্ব আদায় করার ক্ষমতা দেওয়া হলো। কোম্পানি রাজস্ব আদায় করার ক্ষমতা পেলেন। কোম্পানি বাংলার নাবালক নবাব নাজিম উদ্দৌলাকে শাসন কার্য পরিচালনার জন্য বার্ষিক 53 লক্ষ টাকা প্রদান করবে বলে স্থির হয়। তাহলে নাজিম উদ্দৌলা কে ছিলেন? নাজিম উদ্দৌলা ছিলেন মীর জাফরের পুত্র। এছাড়া 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানে সম্মত হয়ে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন। তাহলে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন এলাহাবাদ চুক্তির মাধ্যমে। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দেওয়ার প্রদানে সম্মত হয়ে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন। দ্বৈত শাসন প্রবর্তনের প্রেক্ষাপট শিরোনাম থেকে আমরা জানলাম কারা এবং কত খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভকে দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত করে বঙ্গভারতে পাঠায়। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা পর্ষদ রবার্ট ক্লাইভকে দ্বিতীয়বার বাংলার গভর্নর করে বঙ্গভারতে পাঠায়। রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে কোন দিকে দৃষ্টি দেন? রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে কোন দিকে দৃষ্টি দেন? রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে কোম্পানির মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখার দিকে দৃষ্টি দেন। কোম্পানির মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখার দিকে দৃষ্টি দেন দ্বিতীয়বার বাংলার গভর্নর হয়ে নিযুক্ত হয়ে আসার পরে রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন প্রবর্তনের প্রেক্ষাপট শিরোনাম থেকে আমরা আরো জানলাম ভৌগোলিক সাম্রাজ্যবাদের ব্যাপারে ক্লাইভ কি বুঝতে পেরেছিলেন? ক্লাইভ বুঝতে পেরেছিলেন কোম্পানিকে অযোধ্যা ও দিল্লির উপর সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে ভৌগোলিক সাম্রাজ্য পথের পা বাড়াতে হবে। অযোধ্যা ও দিল্লির উপর সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে কোম্পানিকে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে হবে। এটাই ছিল ক্লাইভের উপলব্ধি। রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে বঙ্গভারতে সরাসরি আধিপত্য স্থাপন করার জন্য কি ভৌগোলিক সাম্রাজ্যবাদী পক্ষপাতী ছিলেন? রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে বুঝতে পেরেছিলেন সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে হবে। কিন্তু কোম্পানির তখনকার যে পরিস্থিতি তাতে ক্লাইভ ভৌগোলিক সাম্রাজ্যবাদের পক্ষপাতী ছিলেন না। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ভৌগোলিক সাম্রাজ্যবাদের প্রয়োজন। সরাসরি আধিপত্য যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের ভৌগোলিক সাম্রাজ্যবাদের দিকেই যেতে হবে। কিন্তু যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি সেই সময় ভৌগোলিক সাম্রাজ্যবাদী পক্ষপাতী ছিলেন না। কোন প্রেক্ষাপট ও পরিস্থিতির উপর ভিত্তি করে রবার্ট ক্লাইভ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি করেন? রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হন। এবার তিনি কোম্পানির মৌলিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী চরিত্র বজায় রাখার দিকে দৃষ্টি দেন। ক্লাইভ বুঝতে পেরেছিলেন কোম্পানিকে অযোধ্যা ও দিল্লির উপর সরাসরি আধিপত্য স্থাপন করতে হলে ভৌগোলিক সাম্রাজ্যবাদের পথে পা বাড়াতে হবে। কিন্তু কোম্পানির তখনকার যে পরিস্থিতি তাতে ক্লাইভ ভৌগোলিক সাম্রাজ্যবাদের পক্ষপাতী ছিলেন না। তাই তিনি আপাতত শুধু বাংলা, বিহার ও উড়িষ্যার কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে সন্ধি করেন। তিনি যখন পরিবেশ পরিস্থিতি নিজের অনুকূলে দেখলেন না তখন তিনি সাম্রাজ্যবাদ চরিত্র থেকে সরে আসলেন। ভৌগোলিক সাম্রাজ্যবাদ তিনি সমর্থন করলেন না, তখন তিনি সেখান থেকে চলে আসলেন। চলে আসার পর তিনি কি করলেন? আপাতত বাংলা, বিহার ও উড়িষ্যায় কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে তিনি সন্ধি করলেন। লর্ড ক্লাইভের সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার যে সন্ধি হয় সেই সন্ধির শর্তগুলো কি কি? বাংলা, বিহার ও উড়িষ্যায় কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রবার্ট ক্লাইভের সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সন্ধি হয়।
সেই সন্ধির শর্তানুযায়ী নবাব সুজাউদ্দৌলাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। বিনিময়ে নবাব কোম্পানিকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ জেলা দুটি ছেড়ে দেন। এ চুক্তির শর্তানুযায়ী কোম্পানিকে রাজস্ব আদায় করার ক্ষমতা দেওয়া হয়। কোম্পানি বাংলার নাবালক নবাব নাজিমুদ্দৌলাকে শাসন কার্য চালানোর জন্য বার্ষিক 50 লক্ষ টাকা প্রদান করবে বলে স্থির হয়। কোম্পানি বাংলার নাবালক নবাব নাজিমুদ্দৌলাকে শাসন কার্য চালানোর জন্য বার্ষিক 50 লক্ষ টাকা প্রদান করবে বলে স্থির হয়। নাজিমুদ্দৌলা কে ছিলেন? তিনি ছিলেন মীর জাফরের ছেলে। কত সালে কোন চুক্তির মাধ্যমে মোগল সম্রাটের কাছ থেকে কত টাকায় বিনিময়ে বাংলার দেওয়ানি লাভ করে? কত সালে কোন চুক্তির মাধ্যমে মুঘল কোন সম্রাটের কাছ থেকে কত টাকার বিনিময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানে সম্মত হয়ে কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেন। দ্বৈত শাসন। 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন এবং বাংলার নবাবকে নিছক বৃত্তিভোগীতে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। বাংলার নবাবকে নিছক বৃত্তিভোগীতে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। ভারতের ইতিহাসে লর্ড ক্লাইভের এই শাসন ব্যবস্থা দ্বৈত শাসন নামে পরিচিত। দ্বৈত শাসনের অর্থ হলো দুজনের শাসন। এ ব্যবস্থায় বাংলার নিজামতি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, দৈনন্দিন অর্থাৎ প্রত্যেক দিনের প্রশাসন পরিচালনা ইত্যাদি দায়িত্ব ছিল নবাবের হাতে। অন্যদিকে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় এবং ভূমি সম্পর্কিত বিচার কাজ কোম্পানির উপর ন্যস্ত ছিল। বাংলার শাসনের দায়িত্ব এভাবে দুইটি পৃথক কর্তৃপক্ষের হাতে চলে যাওয়াই হচ্ছে দ্বৈত শাসন। তবে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ। প্রকৃতপক্ষে আর্থিক সহ সকল ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানি দেওয়ানি পেলেও রাজস্ব আদায়ের দায়িত্ব নিজের হাতে না রেখে নায়েবে নাজিম রেজা খানের হাতে দেয়। কোম্পানি দেওয়ানি পেলেও রাজস্ব আদায়ের দায়িত্ব নিজের হাতে না রেখে নায়েবে নাজিম রেজা খানের হাতে দেয়। অন্যদিকে কাগজে কলমে নিজামতির দায়িত্ব নবাবের থাকলেও বাস্তবে তাও নায়েবে নাজিমের হাতে চলে যায়। কাগজে কলমে নিজামতির দায়িত্ব নবাবের হাতে থাকলেও বাস্তবে তাও নায়েবে নাজিমের হাতে চলে যায়। এই রেজা খান ছিলেন কোম্পানির অনুগত কর্মকর্তা বা সেবাদাস। কাজেই মূল ক্ষমতা ছিল কোম্পানির হাতেই। দ্বৈত শাসন শিরোনাম থেকে জানলাম বাংলার নবাবকে নিছক বৃত্তিভোগীতে পরিণত করে এক অদ্ভুত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। সেই শাসন ব্যবস্থার নাম কি? বাংলার নবাবকে নিছক বৃত্তিভোগীতে পরিণত করে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন নামে এক অদ্ভুত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন এবং সেই শাসন ব্যবস্থার নামই হলো দ্বৈত শাসন ব্যবস্থা। লর্ড ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন কত খ্রিস্টাব্দে? 1765 খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ। দ্বৈত শাসন শিরোনাম থেকে জানলাম দ্বৈত শাসনের অর্থ কি, অর্থাৎ দুইজনের শাসন। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে কোন কোন বিষয় এবং কোম্পানির হাতে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কোন কোন বিষয় পরিচালনা করার দায়িত্ব ছিল? এই দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নিজামতি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনা ইত্যাদি দায়িত্ব ছিল নবাবের হাতে। অন্যদিকে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় এবং
ভূমি সম্পর্কিত বিচার কাজ কোম্পানির উপর ন্যস্ত ছিল। বাংলার দ্বৈত শাসন মূলত কি? এ দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নিজামতি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তি রক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনা ইত্যাদি দায়িত্ব ছিল নবাবের হাতে। অন্যদিকে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়, ভূমি সম্পর্কিত বিচার কাজ ইত্যাদি দায়িত্ব ছিল কোম্পানির উপর। বাংলার শাসনের দায়িত্ব এভাবে দুটি কর্তৃপক্ষের হাতে চলে যাওয়াটাই হচ্ছে দ্বৈত শাসন। অর্থাৎ মূলত বাংলার শাসন ক্ষমতা, বাংলার শাসনের দায়িত্ব দুটি কর্তৃপক্ষের হাতে চলে যাওয়াটাই হলো দ্বৈত শাসন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা। দ্বৈত শাসন শিরোনাম থেকে জানলাম দ্বৈত শাসন ব্যবস্থাকে একটি সাংবিধানিক মুখোশ। হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা একটি সাংবিধানিক মুখোশ। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে প্রকৃতপক্ষে আর্থিক সহ সকল ক্ষমতা চলে যায় কার হাতে? এই দ্বৈত শাসন প্রবর্তনের ফলে, এই দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে প্রকৃতপক্ষে আর্থিক সহ সকল ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার পরেও কিভাবে মূল ক্ষমতা কোম্পানি হাতেই ছিল ব্যাখ্যা দাও, প্রমাণ করো। একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দ্বৈত শাসন ব্যবস্থা ছিল একটি সাংবিধানিক মুখোশ। প্রকৃতপক্ষে আর্থিক সহ আসল ক্ষমতা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কোম্পানি দেওয়ানি পেলেও রাজস্ব আদায়ের দায়িত্ব নিজের হাতে না রেখে নায়েবে নাজিম রেজা খানের হাতে সেটা অর্পণ করে দেন। অন্যদিকে কাগজে কলমে নিজামতির দায়িত্ব নবাবের হাতে থাকলেও বাস্তবে তাও নায়েবে নাজিমের হাতে চলে যায়। এই রেজা খান ছিলেন কোম্পানির অনুগত কর্মকর্তা বা সেবাদাস, কাজেই মূল ক্ষমতা ছিল কোম্পানির হাতেই। আমাদের প্রশ্ন ছিল দ্বৈত শাসন প্রবর্তিত হওয়ার পরেও কিভাবে মূল ক্ষমতা কোম্পানির হাতেই থেকে যায়? এটাই হলো তার উপযুক্ত ব্যাখ্যা। দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। দ্বৈত শাসন ছিল বাস্তবতা বিবর্জিত ও অভিনব এক শাসন ব্যবস্থা। এ শাসন ব্যবস্থা তৎকালীন বাংলার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। বাংলা তথা ভারতবর্ষের জনজীবনে দ্বৈত শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ছিল ব্যাপক। বাংলা তথা ভারতবর্ষের জনজীবনে দ্বৈত শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ছিল ব্যাপক। প্রথমত, ক্লাইভের দ্বৈত শাসনে নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না। ক্লাইভের দ্বৈত শাসনে নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না। অর্থের জন্য নবাবকে কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হতো। অর্থাৎ অর্থের জন্য নবাবকে কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হতো। অন্যদিকে কোম্পানির হাতে প্রচুর অর্থ ছিল, কিন্তু শাসক চরিত্রের কোম্পানির নীতি জনকল্যাণমুখী ছিল না। তার উপর কোম্পানির দুর্নীতিপরায়ণ কর্মচারীরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সাধারণ মানুষের অধিকার রক্ষা করার কার্যত কোনো উপায় ছিল না। দ্বিতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থা অনুযায়ী জনকল্যাণের ক্ষেত্রে কোম্পানির কার্যত কোনো দায়িত্ব ছিল না। কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে প্রশাসন ছিল স্থবির ও অরাজকতায় পরিপূর্ণ। তৃতীয়ত, দ্বৈত শাসন অনুসারে বাংলা, বিহার ও উড়িষ্যায় অর্থনৈতিক দায় দায়িত্ব কোম্পানির হাতে ন্যস্ত হয়। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারী তথা বণিকেরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হয়। অর্থাৎ এই অর্থনৈতিক দায়িত্ব তারা লাভ করার কারণে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারীরা তথা বণিকেরা রাতারাতি তারা একটা প্রশাসক, একটা শাসক, একটা পরিচালক হিসেবে আবির্ভূত হয়। ভারতীয় শাসন পদ্ধতি, রীতিনীতি এবং সমাজ ও সংস্কৃতি সম্পর্কে এসব প্রশাসকের কোনো ধারণা না থাকায় তারা এখানে ইংল্যান্ডের রীতিনীতি প্রয়োগ করতে থাকেন।
এতে প্রশাসনিক জটিলতা মারাত্মক আকার ধারণ করে। এর ফলে কোম্পানির সাথে নবাবের দূরত্ব বেড়ে যায়। P.E. রবার্টস বলেন, বাংলার নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল খুবই জটিল ও দুর্বৃত্ত। বাংলা নবাব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল খুবই জটিল ও দুর্বোধ্য। চতুর্থত, দ্বৈত শাসনের ফলে রাজনৈতিক ও পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা লাভের সাথে সাথে কোম্পানির কর্মচারীদের নিজেদের অবৈধ ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করে। এবং একই সাথে দুর্নীতি বৃদ্ধি পায়। তাহলে দ্বৈত শাসনের ফলে রাজনৈতিক ও পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা কোম্পানি লাভ করা, এক হলো রাজনৈতিক ক্ষমতা, পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা, দুইটাই যখন লাভ করলো কোম্পানি, লাভের সাথে সাথে কোম্পানির যারা কর্মচারী ছিল নিজেদের অবৈধ ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং দুর্নীতি সে সময় বৃদ্ধি প্রচন্ড আকারে পায়। পঞ্চমত, দ্বৈত শাসন বাংলায় কোম্পানির চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। মানে বাংলায় কোম্পানির একদম সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বৈদেশিক নিরাপত্তা ও আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য নবাবকে কোম্পানির সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়। বৈদেশিক নিরাপত্তা এবং আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য নবাবকে কোম্পানির সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব সরাসরি আদায় করার ক্ষমতা অর্জন করেন। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব সরাসরি আদায় করার ক্ষমতা অর্জন করেন। এছাড়া নায়েব জাতীয় পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা কোম্পানির হাতে থাকায় নিজামতের সাধারণ প্রশাসনের উপরও কোম্পানির একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পোস্ট যেমন নায়েব, এই পদেও নিয়োগ দেওয়ার ক্ষমতা কোম্পানির হাতে ছিল, যার কারণে নিজামতের সাধারণ প্রশাসনের উপরও কোম্পানির একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। একদম A to Z সমস্ত জায়গায় কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা সেটা দেখেছি। ষষ্ঠত, দ্বৈত শাসনে রেজা খান নবাবের পক্ষে নিজামতের দায়িত্ব লাভ করলেও রেজা খান কোম্পানির নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। অর্থাৎ কাগজে কলমে লোক দেখানো নামে মাত্র নবাবের পক্ষে নিজামতি লাভ করেছিলেন রেজা খান, কিন্তু তিনি কোম্পানি আদেশ ছাড়া কোনো কাজ করতেন না। এছাড়া তিনি রাজস্ব আদায়ের ব্যাপারে তৎপর থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় চরম অবহেলা প্রদর্শন করেন। দেশের চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি অপরাধ বৃদ্ধি পেয়ে জনজীবনে চরম নিরাপত্তাহীনতা নেমে আসে। দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব, অর্থাৎ দ্বৈত শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম দ্বৈত শাসন ব্যবস্থা কি বাস্তবতা বিবর্জিত ও অভিনব এক শাসন ব্যবস্থা ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা কি বাস্তবতা বিবর্জিত ও অভিনব এক শাসন ব্যবস্থা ছিল? হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা বাস্তবতা বিবর্জিত ও অভিনব এক শাসন ব্যবস্থা ছিল। দ্বৈত শাসন ব্যবস্থা কি তৎকালীন বাংলার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল? হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা তৎকালীন বাংলার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম বাংলা তথা ভারতবর্ষের জনজীবনে দ্বৈত শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব কি ব্যাপক ছিল? হ্যাঁ, বাংলা তথা ভারতবর্ষের জনজীবনে দ্বৈত শাসনের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ছিল ব্যাপক। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে কি কোনো ক্ষমতা ছিল? লর্ড ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে কোনো ক্ষমতা ছিল না। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব শিরোনাম থেকে আরো জানলাম অর্থের জন্য নবাবকে কার দ্বারস্থ বা কার দিকে তাকিয়ে থাকতে হতো?
অর্থের জন্য নবাবকে কোম্পানির দিকে তাকিয়ে থাকতে হতো। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কোম্পানি কি প্রচুর অর্থের মালিক হয়েছিল? লর্ড ক্লাইভের দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কোম্পানি কি প্রচুর অর্থের মালিক হয়েছিল? হ্যাঁ, লর্ড ক্লাইভের দ্বৈত শাসন প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর অর্থের মালিক হয়েছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা এই শিরোনাম থেকে আমরা জানলাম, শোষক চরিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি কি জনকল্যাণমুখী ছিল? না, শোষক চরিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতি জনকল্যাণমুখী ছিল না। কোন কারণে বাংলার সাধারণ মানুষের অধিকার রক্ষা করার কার্যত কোনো উপায় ছিল না? বাংলার দেওয়ানি লাভ করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতিপরায়ণ কর্মচারীরা সার্বিকভাবে দায়িত্ব পালন না করায় সাধারণ মানুষের অধিকার রক্ষা করার কার্যত কোনো উপায় ছিল না। অর্থাৎ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিল এরা দুর্নীতিপরায়ণ হওয়ার ফলে এবং এরা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে, বিশেষ করে দেওয়ানি লাভের পর, এই কারণে সাধারণ মানুষের অধিকার রক্ষা করার কার্যত কোনো উপায় ছিল না। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব শিরোনাম থেকে জানলাম, বাংলার জনকল্যাণের ক্ষেত্রে কোম্পানি কি কার্যত কোনো দায়িত্ববানের ভূমিকা পালন করেছিল? বাংলার জনকল্যাণের ক্ষেত্রে কোম্পানি কি কার্যত কোনো দায়িত্ববানের ভূমিকা পালন করেছিল? দ্বৈত শাসন ব্যবস্থা অনুযায়ী বাংলার জনকল্যাণের ক্ষেত্রে কোম্পানি কার্যত কোনো দায়িত্ববানের ভূমিকা পালন করেনি। কোন কারণে বাংলার প্রশাসন স্থবির ও অরাজকতায় পরিপূর্ণ ছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে প্রশাসন ছিল স্থবির ও অরাজকতায় পরিপূর্ণ। অর্থাৎ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বহীনতার কারণেই বাংলার প্রশাসন ছিল স্থবির এবং অরাজকতায় পরিপূর্ণ। দ্বৈত শাসন অনুসারে কোন কারণে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারী তথা বণিকেরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হন? দ্বৈত শাসন অনুসারে বাংলা, বিহার ও উড়িষ্যার অর্থনৈতিক দায় দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ন্যস্ত হওয়ায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারী তথা বণিকেরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হয়। দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কিভাবে বাংলায় প্রশাসনিক জটিলতা মারাত্মক আকার ধারণ করে এবং কোম্পানির সাথে নবাবের দূরত্ব বেড়ে যায়? এই দ্বিতত্ব শাসন প্রবর্তনের ফলে কিভাবে বাংলায় প্রশাসনিক জটিলতা মারাত্মক আকার ধারণ করে এবং কোম্পানির সাথে নবাবের দূরত্ব কিভাবে আরো বেড়ে যায়? দ্বৈত শাসন অনুসারে বাংলা, বিহার ও উড়িষ্যার অর্থনৈতিক দায় দায়িত্ব কোম্পানির উপর ন্যস্ত হয় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারী তথা বণিকেরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হয়। ভারতীয় শাসন পদ্ধতি, রীতিনীতি এবং সমাজ ও সংস্কৃতি সম্পর্কে এসব প্রশাসকের কোনো ধারণা না থাকায় তারা এখানে ইংল্যান্ডের রীতিনীতি প্রয়োগ করতে থাকেন। এতে প্রশাসনিক জটিলতা মারাত্মক আকার ধারণ করে, এর ফলে কোম্পানির সাথে নবাবের দূরত্ব বেড়ে যায়। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই দ্বৈত শাসন প্রবর্তনের ফলেই বাংলায় প্রশাসনিক জটিলতা একটা মারাত্মক রূপ ধারণ করেছিল। তার কারণ তারা ছিল একটি কোম্পানির কর্মচারী। তারা বাংলা, বিহার, উড়িষ্যার অর্থনৈতিক দায় দায়িত্ব পাওয়ার ফলে তারা রাতারাতি হয়ে গেল প্রশাসক। বিধায় কি হলো? তাদের ভারতীয় শাসন পদ্ধতি, রীতিনীতি, সমাজ সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এসব ধারণা না থাকায় এসব প্রশাসক কি করলো? ইংল্যান্ডের রীতিনীতি সেখানে প্রয়োগ করতে থাকলো। ফলে প্রশাসনিক জটিলতা আরো ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হতে থাকলো এবং এর ফলে কোম্পানির সাথে নবাবের প্রচন্ড দূরত্ব তৈরি হলো। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব থেকে আমরা আরো জানলাম, বাংলার নবাব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার প্রাতিষ্ঠানিক সম্পর্কের ব্যাপারে ঐতিহাসিক P.E. রবার্টস কি বলেছেন? বাংলা নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কের ব্যাপারে ঐতিহাসিক P.E. রবার্টস কি বলেছেন? ঐতিহাসিক P.E. রবার্টস বলেছেন, বাংলার নবাব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল খুবই জটিল এবং দুর্বোধ্য। দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কোম্পানি কর্মচারীদের প্রকৃত অবস্থা কি ছিল? এই দ্বৈত শাসন প্রবর্তনের ফলে রাজনৈতিক ও পরোক্ষভাবে প্রশাসনিক ক্ষমতা লাভের সাথে সাথে কোম্পানি কর্মচারীদের নিজেদের অবৈধ ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং একই সাথে দুর্নীতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম, দ্বৈত শাসনের ফলে বাংলায় কি কোম্পানির চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? জি হ্যাঁ, দ্বৈত শাসনের ফলে বাংলায় কোম্পানির চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বৈদেশিক নিরাপত্তা ও আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নবাবকে কোন বা কার সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়? বৈদেশিক নিরাপত্তা এবং আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এই দুইটা ঠিক রাখার জন্য নবাবকে কার সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয় বা কোন সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়? বৈদেশিক নিরাপত্তা ও আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য নবাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যের উপর নির্ভরশীল করে রাখা হয়। দ্বৈত শাসন ব্যবস্থার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব সম্পর্কে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে আমরা পাচ্ছি কোন কারণের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব সরাসরি আদায় করার ক্ষমতা অর্জন করেন? কোন কারণের ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের সরাসরি ক্ষমতা অর্জন করেন? দেওয়ানি লাভের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব সরাসরি আদায় করার ক্ষমতা অর্জন করেন? কোন কারণে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজামতের সাধারণ প্রশাসনের উপরও একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ একটা সাধারণ নিজামত, সেই সাধারণ নিজামতের উপরও একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কোন কারণে? নায়েব জাতীয় পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা কোম্পানির হাতে থাকায়, অর্থাৎ ছোট ছোট পদ, একটা নায়েব পদ, এই পদেও নিয়োগ দেওয়ার ক্ষমতা কোম্পানির হাতে ছিল, এবং এটা থাকার কারণেই নিজামতের সাধারণ প্রশাসনের উপরও ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। দ্বৈত শাসনের সময় নিজামতের দায়িত্ব পালন করেন কে? তিনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশ ছাড়া কোনো কাজ করতেন? দ্বৈত শাসনের সময় নিজামতের দায়িত্ব পালন করতেন কে? তিনি কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশ ছাড়া কোনো কাজ করতেন? দ্বৈত শাসনের সময় নিজামতের দায়িত্ব পালন করতেন রেজা খান? না, তিনি তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশ ছাড়া কোনো কাজ করতেন না। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার জনজীবনে চরম নিরাপত্তাহীনতা নেমে আসে কেন? এই দ্বিতত্ত্ব, দ্বৈত শাসন, দুইজনের শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার জনজীবনে চরম নিরাপত্তাহীনতা নেমে আসে কেন? দ্বৈত শাসনে রেজা খান নবাবের পক্ষে নিজামতের দায়িত্ব পালন করলেও কোম্পানির নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। অর্থাৎ রেজা খান নবাবের পক্ষে নিজামতের দায়িত্ব পালন করলেও কিন্তু তিনি কোম্পানির নির্দেশ ছাড়া কোনো কাজ করতেন না, নবাবের তিনি আদেশ নির্দেশ মানতেন না। তাছাড়া তিনি রাজস্ব আদায়ের ব্যাপারে তৎপর থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় চরম অবহেলা প্রদর্শন করতেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় চরম অবহেলা প্রদর্শন করতেন, কারণ তিনি রাজস্ব আদায়ের ব্যাপারেও তৎপর থাকতেন। দেশে চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি অপরাধ বৃদ্ধি পেয়ে জনজীবনের চরম নিরাপত্তাহীনতা নেমে আসে। তাহলে জনজীবনে চরম নিরাপত্তাহীনতা নেমে আসে কেন? এই জন্য নেমে আসে যে রেজা খান তিনি দায়িত্বে ছিলেন নিজামতের, কিন্তু তিনি কি হবে, তিনি নিজামতের দায়িত্ব থাকলে তিনি নবাবের কোনো কথা শুনতেন না, কিন্তু নবাবের পক্ষের লোক তিনি ছিলেন, অথচ কোম্পানির নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করতেন না। তাছাড়া তিনি রাজস্ব আদায়ের ব্যাপারে তৎপর থাকলেও আইন শৃঙ্খলার দিকে তিনি চরম অবহেলা প্রদর্শন করতেন। আর এই কারণে কি হলো, একটা বৈপরীত্য একটা অবস্থা সৃষ্টি হলো এবং দেশে চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি অপরাধ বৃদ্ধি পেয়ে জনজীবনে চরম নিরাপত্তাহীনতা নেমে। অর্থনৈতিক প্রভাব। বাংলার অর্থনীতি তথা মানুষের অর্থনৈতিক জীবনের উপর দ্বৈত শাসনের প্রভাব ছিল ধ্বংসাত্মক। এর ফলে দেশের অর্থনীতিতে যেমন ধস নামে, তেমনি সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে। যেমন প্রথমত, দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের নির্মম বলি হয় এদেশের অর্থনীতি। তাহলে বাংলার অর্থনীতি কার নির্মম বলি হয়? এক হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ, এবং দুই হলো লর্ড ক্লাইভ কর্তৃক দ্বৈত শাসন। এই দুইটা নির্মম বলি হয় হলো এদেশের অর্থনীতি। রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। পলাশীর যুদ্ধের পর থেকে দেশের সম্পদ কমতে থাকে, অথচ রাজস্বের হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। আলীবর্দী খানের আমলে পূর্ণিয়া জেলার বাৎসরিক রাজস্ব যেখানে 4 লক্ষ টাকা ছিল, 1769 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে 17 লক্ষ টাকা হয়। এভাবে জোর জবরদস্তি
রাজস্ব আদায় এবং উৎপীড়ন বাংলার মানুষের জীবনে চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। এই যে জোর জবরদস্তি করে রাজস্ব আদায় করা এবং উৎপীড়ন করা, এই কারণেই বাংলার মানুষের জীবনে চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়। দ্বিতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। এই দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ইংরেজ বণিকেরা দস্তকের ব্যাপক অপব্যবহার করলে প্রতিযোগিতায় দেশীয় বণিকেরা পরাজিত হতে বাধ্য হয়। ফলে তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিতে থাকে। তৃতীয়ত, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডের দামি রেশম বস্তুকে বেশি জনপ্রিয় করে তোলার জন্য ব্রিটিশ সরকার সস্তা মুর্শিদাবাদী রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে। অর্থাৎ ইংল্যান্ডের দামি রেশম বস্তুকে জনপ্রিয় করে তোলার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার কি করলেন? সস্তা মুর্শিদাবাদী রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে দিলেন। অন্যদিকে কোম্পানির কর্মচারীদের নির্যাতনের ফলে তাঁতিরা তাদের কাছে কম মূল্যে কাপড় বিক্রি করতে বাধ্য হয়। এদিকে আবার কোম্পানির যে কর্মচারী ছিল তাদের নির্যাতনের ফলে তারা এই সমস্ত তাঁতিরা এই কোম্পানির কাছে কম মূল্যে কাপড় বিক্রি করতে বাধ্য হয়। এভাবে বাংলার তাঁত ও রেশম শিল্প ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যায়। চতুর্থত, দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলা কুখ্যাত আলিমদারি প্রথার উদ্ভব ঘটে। কোম্পানি নায়েবে নাজিম অথবা আলিমদের মাধ্যমে রাজস্ব আদায় করত। তাহলে কোম্পানি রাজস্ব আদায় করত নায়েবে নাজিম অথবা আমিলদের মাধ্যমে। আমিলরা আবার যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে রাজি হতো তাকে দায়িত্ব দিত। এভাবে প্রজাতির উপর করের বোঝা বাড়তে থাকে। আমিলরা বিভিন্ন খাতে অতিরিক্ত কর আদায় করত। এতে বাংলার মানুষের অর্থনৈতিক জীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পঞ্চমত, কৃষি ছিল বাংলার অর্থনীতির ভিত্তি। কোম্পানি হাতে অর্থ এবং ক্ষমতা থাকলেও তারা কৃষকদের জন্য অর্থ ব্যয় করেননি। ক্ষমতাহীন নবাবও শেষে ব্যবস্থা করে বা আর্থিক সাহায্য দিয়ে কৃষককে সহায়তা করতে পারেননি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম দ্বৈত শাসনের ফলে বাংলায় কি অর্থনীতিতে ধস নেমেছিল? দ্বৈত শাসনের ফলে বাংলার অর্থনীতিতে কি ধস নেমেছিল? হ্যাঁ, দ্বৈত শাসনের ফলে বাংলার অর্থনীতিতে ধস নেমেছিল। বাংলার অর্থনীতি তথা মানুষের অর্থনৈতিক জীবনের উপর দ্বৈত শাসনের প্রভাব কি ধ্বংসাত্মক ছিল? জি, ছিল। বাংলার অর্থনীতি তথা মানুষের অর্থনৈতিক জীবনের উপর দ্বৈত শাসনের প্রভাব ছিল ধ্বংসাত্মক। অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম, অর্থাৎ দ্বৈত শাসনের অর্থনৈতিক যে প্রভাব ছিল বাংলায় দ্বৈত শাসনের অর্থনৈতিক যে প্রভাব ছিল সেই অর্থনৈতিক প্রভাবের শিরোনাম থেকে আমরা জানলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের নির্মম বলি হয় কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দেওয়ানি লাভ করেন এবং দ্বৈত শাসন লাভ করেন, এই দুইটা নির্মম বলি হয় কি? এই দুইটা নির্মম বলি হয় বাংলার অর্থনীতি। বাংলায় কোম্পানির রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন কোন পরিস্থিতি সৃষ্টি করে? বাংলায় কোম্পানির রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন কোন পরিস্থিতি সৃষ্টি করে? বাংলায় কোম্পানির রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বৈত শাসনের অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম পলাশী যুদ্ধের পর বাংলার সম্পদ ও রাজস্বের কি অবস্থা হয়। পলাশীর যুদ্ধের পর বাংলার সম্পদ ও রাজস্বের কি অবস্থা হয়? পলাশীর যুদ্ধের পর বাংলার সম্পদ কমতে থাকে এবং রাজস্বের হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। রাজস্বের হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে এবং বাংলার সম্পদ কমতে থাকে। আলীবর্দী খানের আমলে বাংলার বাৎসরিক রাজস্ব আয় বিভিন্ন জেলাতে কত পরিমাণ বৃদ্ধি পেয়েছিল? আলীবর্দী খানের আমলে পূর্ণিয়া জেলার বাৎসরিক রাজস্ব যেখানে 4 লক্ষ টাকা ছিল সেখানে 1769 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নতি হয়েছিল এবং দিনাজপুর জেলার রাজস্ব যেখানে 12 লক্ষ টাকা ছিল সেখানে বৃদ্ধি পেয়ে 17 লক্ষ টাকা পর্যন্ত হয়েছিল এই রাজস্ব। কোন কারণে বাংলার মানুষের জীবনে চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়?
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ও দ্বৈত শাসনের নির্মম বলি হয় এদেশের অর্থনীতি। রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। রাজস্ব আদায়ের জন্য নায়েবদের উৎপীড়ন এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। পলাশির যুদ্ধের পর থেকে দেশের সম্পদ কমতে থাকে, অথচ রাজস্বের হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। আলিবর্দী খানের আমলে পূর্ণিয়া জেলার বাৎসরিক রাজস্ব যেখানে 4 লক্ষ টাকা ছিল, সেখানে 1769 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 25 লক্ষ টাকায় উন্নীত হয়। দিনাজপুর জেলার রাজস্ব 12 লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে 17 লক্ষ টাকা হয়। এভাবে জোর জবরদস্তি ও রাজস্ব আদায় এবং উৎপীড়ন বাংলার মানুষের জীবনে চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করে। অর্থাৎ এই যে রাজস্ব আদায়ের একটা বৃদ্ধি, ডাবল ক্রমবর্ধমান বৃদ্ধি, এবং বিশেষ করে উৎপীড়ন, নায়েবদের উৎপীড়ন এবং কোম্পানির একচ্ছত্র প্রভাব, কোম্পানির দেওয়ানি লাভ, কোম্পানির দ্বৈত শাসন, কোম্পানির সমস্ত দিকে তাদের প্রভাব, তাদের কর্তৃত্ব, এই কারণে দেখা যাচ্ছে কি যে ধীরে ধীরে দেশের সম্পদ কমতে থাকে, কিন্তু আবার দেখা যাচ্ছে রাজস্বর হার প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। এইভাবেই এই জোর জবরদস্তি রাজস্ব আদায় এবং উৎপীড়ন বাংলা মানুষের জীবনে চরম অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছিল। কোন কারণে দেশীয় বণিকেরা পরাজিত হতে বাধ্য হন এবং তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে নিতে থাকে? কোন কারণে দেশীয় বণিকেরা পরাজিত হতে বাধ্য হন এবং তারা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিতে থাকে? দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজ বণিকেরা দস্তকের ব্যাপক অপব্যবহার করলে প্রতিযোগিতায় দেশীয় বণিকেরা পরাজিত হতে বাধ্য হন। অর্থাৎ এই দস্তকের ব্যাপক ব্যবহারের ফলেই দেশীয় বণিকেরা পরাজিত হতে বাধ্য হন, ফলে তারা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিতে থাকে। কিভাবে বাংলার তাঁত ও রেশম শিল্প ধীরে ধীরে ধ্বংসের পথে যায়? বাংলার যে তাঁত এবং রেশম শিল্প ছিল সেটা কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যায়? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে বাংলার ঐতিহ্যবাহী তাঁত ও রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডের দামি রেশম বস্তুকে বেশি জনপ্রিয় করে তোলার জন্য ব্রিটিশ সরকার সস্তা মুর্শিদাবাদী রেশমের কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে দেয়। তারা কি করেন, ব্রিটিশ যে জনপ্রিয় রেশম বস্তু আছে, দামি রেশম বস্তু, সেটাকে জনপ্রিয় করে তোলার জন্য তারা কি করেন, এই যে ভারতবর্ষের যে সস্তা মুর্শিদাবাদী রেশমের কাপড় আছে সেটা ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করেন। অন্যদিকে কোম্পানির কর্মচারীদের নির্যাতনের ফলে তাঁতিরা তাদের কাছে কম মূল্যে কাপড় বিক্রি করতে বাধ্য হয়। একদিকে নির্যাতন, অত্যাচার কোম্পানির কর্মচারীদের ফলশ্রুতিতে তাঁতিরা তাদের ন্যায্য মূল্য পাননি এবং তারা তাদের কাপড় কম মূল্যে তাদের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছে। আবার অন্যদিকে কি, যে মুর্শিদাবাদের যে সস্তা রেশমি কাপড় আছে সেই কাপড় ইংল্যান্ডে আমদানি নিষিদ্ধ করে দেন। এভাবেই তারা কি করেন, বাংলার তাঁত ও রেশম শিল্প ধীরে ধীরে ধ্বংস করে ফেলেন। বাংলার জনজীবনে দ্বৈত শাসনের অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় কোন প্রথার উদ্ভব ঘটে। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় কোন প্রথার উদ্ভব ঘটে? দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার কুখ্যাত আমিলদারি প্রথার উদ্ভব ঘটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের মাধ্যমে রাজস্ব আদায় করত? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নায়েবে নাজিম অথবা আমিলদের মাধ্যমে রাজস্ব আদায় করত। এক হলো নায়েবে নাজিম এবং দুই হচ্ছে আমিল। এই আমিলদের দ্বারা রাজস্ব আদায় করত এবং এটা একটি প্রথা, আমিলদারি প্রথা তারা কি করেন, বাংলায় উদ্ভব ঘটান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বৈত শাসনের অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম আমিলরা কোন জমিদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব দিত। এই যে আমিলদার প্রথা যে কোম্পানি সৃষ্টি করেছিলেন বাংলাতে, এই আমিলরা কোন জমিদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব দিত? যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে রাজি হতো তাকেই তারা রাজস্ব আদায়ের দায়িত্ব দিত। কোম্পানির শাসন আমলে বাংলার অর্থনীতির ভিত্তি কি ছিল? কোম্পানি যখন বাংলায় শাসন করেন তখন বাংলার অর্থনীতির ভিত্তি কি ছিল? কৃষি ছিল অর্থনীতির ভিত্তি। কিভাবে বাংলার প্রজাদের উপর করের বোঝা বাড়ে? দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় কুখ্যাত
আমিনদারি প্রথার উদ্ভব ঘটে। কোম্পানি নায়েবে নাজিম অথবা আমিনদের মাধ্যমে রাজস্ব আদায় করত। আমিনরা আবার যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে রাজি হতো তাকে দায়িত্ব দিত। এভাবে প্রজাদের উপর করের বোঝা বাড়ে। আমিনরা বিভিন্ন খাতে অতিরিক্ত কর আদায় করত। এক হলো কি করত, যে সমস্ত রাজারা এই দায়িত্বটা নিত তাদের একটা প্রতিশ্রুতি ছিল, তারা প্রতিশ্রুতি দিত যে রাজস্ব বেশি আদায় করব এবং বেশি কোম্পানিকে দেব। এই যে একটা কমেন্টস তারা করতো, সেই কমেন্টস তারা প্রজাদের উপর চালান করত। তারা প্রজাদের উপর জোর করে তারা কি অতিরিক্ত কর নিত, এবং অতিরিক্ত কর নেওয়ার কারণে তারা কি হয়, করের বোঝায় তারা বিপর্যস্ত হয়ে পড়ে। আমিলরা বিভিন্ন খাতে, শুধু তাই নয়, তারা অন্যান্য আরো অনেক খাতেও অতিরিক্ত কর আদায় করত। আর এভাবেই তারা বাংলার প্রজাদের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছিল। দ্বৈত শাসনের অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে জানলাম, কোম্পানি শাসন আমলে কোম্পানি কি কৃষকদের জন্য কোনো অর্থ বরাদ্দ করেছিল? অর্থাৎ কোম্পানি যখন বাংলার শাসনকর্তা ছিলেন, বাংলা যখন শাসন করত, সমস্ত কিছু কর্তৃত্ব যখন কোম্পানি হাতে ছিল, সেই রকম অবস্থায়, সেই শাসন আমলের অবস্থায় কোম্পানি কি বাংলার কৃষকদের জন্য কোনো অর্থ বরাদ্দ করেছিল? না। কোম্পানির শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে অর্থ ক্ষমতা থাকলেও তারা কৃষকদের জন্য কোনো অর্থ ব্যয় করেনি। ক্ষমতাহীন নবাব কি সেচের ব্যবস্থা করে বা ঋণ দিয়ে কৃষককে সহায়তা করতে পেরেছিলেন? ক্ষমতাহীন নবাব কি সেচের ব্যবস্থা করে অথবা ঋণ দিয়ে কৃষককে সহায়তা করতে কি পেরেছিলেন? না, তিনি পারেননি। কেন বাংলার কৃষি চরম দুর্দশায় পড়ে এবং শস্য উৎপাদন কমে যায়? কেন বাংলার কৃষি চরম দুর্দশায় পড়ে এবং শস্য উৎপাদন কমে যায়? কৃষি ছিল বাংলার অর্থনীতির ভিত্তি। কোম্পানির হাতে অর্থ এবং ক্ষমতা থাকলেও তারা কৃষকের জন্য অর্থ ব্যয় করেননি। ক্ষমতাহীন নবাবও সেচের ব্যবস্থা করে বা ঋণ দিয়ে কৃষককে সহায়তা করতে পারেননি। এতে বাংলার কৃষি চরম দুর্দশায় পড়ে এবং শস্য উৎপাদন কমে যায়। তাহলে স্পষ্ট, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে তিনি কি করেছেন, এই কোম্পানি কি করেছেন, তাদের হাতে অর্থ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কৃষকদের জন্য ব্যয় করেননি। অন্যদিকে আবার ক্ষমতাহীন নবাব তিনিও সেচের ব্যবস্থা করে বা ঋণ দিয়ে কৃষককে সহায়তা করতে পারেননি। ফলশ্রুতিতে কি হয়, বাংলার কৃষি চরম দুর্দশায় পড়ে এবং শস্য উৎপাদন অটোমেটিক কমে যায়। ৭৬-এর মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন এবং বিরূপ প্রকৃতি বা আবহাওয়া এদের প্রভাবের কারণে বাংলায় ১১৭৬ সালে এক মহাদুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটেছিল। বাংলার ইতিহাসে এটি ৭৬-এর মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ হিসেবে পরিচিত। ওই দুর্ভিক্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। লাখ লাখ লোক অনাহার এবং মহামারীতে মৃত্যুবরণ করেছিল ওই মহাদুর্ভিক্ষে। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে, দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি, হতাশায় জর্জরিত, তখন ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় ১১৭৬ সনে ওই মারাত্মক দুর্ভিক্ষ ঘটে। অর্থাৎ ইংরেজিতে খ্রিস্টাব্দে ১৭৭০ এবং বাংলায় ১১৭৬ সনে ওই দুর্ভিক্ষ বাংলায় ঘটে। সেটা কেন? তিনি বলেছেন, দেশ যখন নানা অত্যাচার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি, হতাশায় নিমজ্জিত, ঠিক ওই রকম সময়ই কি হলো, ১১৭০ খ্রিস্টাব্দে বা ১১৭৬ বাংলায় ১১৭৬ সনে বাংলায় ওই মহাদুর্ভিক্ষ ঘটে। ডব্লিউ হান্টারের মতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। তাহলে যে দুর্ভিক্ষ হয়েছিল ১১৭৭ খ্রিস্টাব্দে এবং বাংলায় ১১৭৬ খ্রিস্টাব্দে যে দুর্ভিক্ষ ঘটেছিল, সেই দুর্ভিক্ষটার প্রকোপ আরো বৃদ্ধি পেয়েছিল কাদের কারণে? এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে এই দুর্ভিক্ষ প্রকোপ আরো বৃদ্ধি পেয়েছিল। এটা বলছে ডব্লিউ হান্টার। মোট কথা, ক্লাইভের দ্বৈত শাসন ইংরেজ স্বার্থে অনুকূলে হলেও তা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এই দ্বৈত শাসন, ক্লাইভ যে দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন, সেটা ছিল ইংরেজ স্বার্থের অনুকূলে, কিন্তু সেটা ইংরেজ স্বার্থের অনুকূলে হলেও
তা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। কোন কারণে বাংলায় 1176 সালে এক মহাদুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটেছিল? লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন এবং বাংলার বিরূপ প্রকৃতি বা আবহাওয়া এ দুয়ের কারণে বাংলায় 1176 সালে এক মহাদুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটেছিল। 76-এর মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ বলতে কি বোঝো? লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন এবং বিরূপ প্রকৃতি এ দুয়ের প্রভাবের কারণে বাংলায় 1176 সালে এক মহাদুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটেছিল। বাংলার ইতিহাসে এটি 76-এর মন্বন্তর হিসেবে সুপরিচিত। কোন দুর্ভিক্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল এবং লাখো লাখো লোক অনাহার ও মহামারীতে মৃত্যুবরণ করেছিল? কোন দুর্ভিক্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল এবং লাখো লাখো লোক অনাহার ও মহামারীতে মৃত্যুবরণ করেছিল? 1176 সালে বাংলার ইতিহাসে এক মহা দুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটেছিল, যে দুর্ভিক্ষ ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল এবং লাখ লাখ লোক অনাহার ও মহামারীতে মৃত্যুবরণ করেছিল, যেটা বাংলার ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। বাংলার দুর্ভিক্ষ সম্পর্কে, যাকে বাংলার ইতিহাসে 76-এর মন্বন্তর বা মহাদুর্ভিক্ষ বলা হয়, এ সম্পর্কে ঐতিহাসিক আর.সি. মজুমদার কি বলেছেন? ঐতিহাসিক আর.সি. মজুমদার তিনি বলেছেন, দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি ও হতাশায় জর্জরিত, তখন 1770 খ্রিস্টাব্দে এবং বাংলা 1176 সালে বাংলায় ওই দুর্ভিক্ষ, মারাত্মক দুর্ভিক্ষ ঘটে। এটাই তিনি বলেছিলেন ওই দুর্ভিক্ষ সম্পর্কে, ঐতিহাসিক আর.সি. মজুমদার। বাংলায় দ্বৈত শাসনের অর্থনৈতিক প্রভাব শিরোনাম থেকে আমরা জানলাম 1176 সালের বাংলার মহাদুর্ভিক্ষ সম্পর্কে ডব্লিউ হান্টার কি বলেছেন? 1176 সালে বাংলার মহাদুর্ভিক্ষ সম্পর্কে ডব্লিউ হান্টার কি বলেছেন? তিনি বলেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রকোপ আরো বৃদ্ধি পেয়েছিল। কোন শাসন ইংরেজ স্বার্থের অনুকূলে ছিল এবং তা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল? কোন শাসন ইংরেজ স্বার্থের অনুকূলে ছিল এবং তা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছিল? লর্ড ক্লাইভের দ্বৈত শাসন যদিও নাকি ইংরেজ স্বার্থের অনুকূলে ছিল, তথাপিও তা ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বহু থেকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এবার আমরা একটি অতিরিক্ত বিষয় জানবো, যেটার নাম হলো জেনে রাখা ভালো। ল্যাটিন শব্দ এম্পেরিয়াম থেকে এম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, এম্পেরিয়ালিজম কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে ল্যাটিন শব্দ এম্পেরিয়াম থেকে এম্পেরিয়ালিজম অর্থাৎ সাম্রাজ্য থেকে সাম্রাজ্যবাদের উৎপত্তি হয়েছে। এর অর্থ সামরিক কর্তৃত্ব। তাহলে এখানে এম্পেরিয়ালিজম এটার অর্থ হলো সামরিক কর্তৃত্ব। সাম্রাজ্যবাদ বলতে বোঝায় কোনো একটি শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বা জাতির উপরে রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার তত্ত্বকে। তাহলে আমরা এটা সাম্রাজ্যবাদ বলতে এক কথায় কি বুঝবো? এক কথায় আমরা বুঝবো যে একটি শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের বা জাতির উপরে রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার তত্ত্বকে। এই যে একটা দুর্বল রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার অন্য একটা শক্তিশালী রাষ্ট্র, সেটাকে বলা হয় সাম্রাজ্যবাদ। বর্তমানে যে কোনো দেশ কর্তৃক বিদেশ নীতি হিসেবে যে আগ্রাসনমূলক বিস্তার নীতি গ্রহণ করা হয় তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। বর্তমানে যে কোনো দেশ কর্তৃক বিদেশ নীতি হিসেবে যে আগ্রাসনমূলক বিস্তার নীতি, অর্থাৎ একটা বৈদেশিক নীতি যেটা আগ্রাসনমূলক বিস্তার নীতি হিসেবে গ্রহণ করা হয় তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। অন্যদিকে কোনো দেশ সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে অন্য কোনো দেশে বসতি গড়ে তোলে ও শাসন শুরু করে। আবার আরেক দিকে আমরা পাচ্ছি যে সাম্রাজ্যবাদী মানসিকতাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য একটি দেশের মনোভাব হলো সাম্রাজ্যবাদী মনোভাব। এই সাম্রাজ্যবাদী মানসিকতাকে একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য কি করেন? এক দেশের এই সাম্রাজ্যবাদী মানসিকতা চূড়ান্ত রূপ তারা কি করেন? অন্য দেশে বসতি গড়ে তোলে এবং শাসন শুরু করে। তখন তা উপনিবেশবাদ হিসেবে বিবেচিত হয় এবং এটাকে বলা হয় উপনিবেশবাদ। সুতরাং উপনিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে যখন সাম্রাজ্যবাদ নীতি কার্যকর করা হয় তখন তাকে উপনিবেশিক সাম্রাজ্যবাদ বলা হয়। সুতরাং উপনিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে যখন সাম্রাজ্যবাদী নীতি কার্যকর করা হয়
তখন তাকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বলা হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি দুইটা জিনিস, একটা পাচ্ছি ঔপনিবেশ আর একটা পাচ্ছি সাম্রাজ্যবাদ। ঔপনিবেশ কি, সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ হলো শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে, শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের উপর অর্থনৈতিক ও সামরিক কর্তৃত্ব লাভ করবে। আর উপনিবেশ কি? উপনিবেশ হলো যে একটি শক্তিশালী রাষ্ট্র তাদের এই সাম্রাজ্যবাদী মনোভাবকে বাস্তবায়িত করার জন্য তারা অন্য আর একটি দুর্বল দেশে সেখানে কি বসতি স্থাপন করবে এবং শাসন শুরু করবে। এটাই হলো উপনিবেশবাদ। অর্থাৎ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বলতে কি আমরা সেটা এক কথায় বুঝতে পারলাম।